2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 60টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ এই ভিডিওতে শেয়ার করব, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো। আর ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিও পাশাপাশি 4 ও 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। সো প্রথম থেকে সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে, মনোযোগের একটি বৈশিষ্ট্য হলো মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে? উত্তর হবে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্মৃতিমূলক শিখন বা স্মরণক্রিয়ার দ্বারা শিখনকে নিয়ন্ত্রিত করে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? উত্তর হবে, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন মনোবিদ আইভান প্যাভলভ। পরবর্তী প্রশ্ন, গ্যাগনের শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি? উত্তর হবে, উচ্চ পর্যায়ের শিখন হলো সমস্যা সমাধানমূলক শিখন। এরপর 5 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। উত্তর হবে, শিখন ও পরিণমনের একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে, আগ্রহের দুটি বৈশিষ্ট্য হলো আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া এবং মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ। নেক্সট প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো? উত্তর হবে, যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে কোনো কাজেই কম বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে জি ফ্যাক্টর বা জি উপাদান বলে উল্লেখ করেছেন। এই যে এসকিউ টাইপ প্রশ্ন দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যারা একটু পড়াশোনা করেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রতিটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? উত্তর হবে, বহু উপাদান তত্ত্বে এস বলতে স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্যকে বোঝানো হয়। 9 নম্বর প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা কি? উত্তর হবে, বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বুদ্ধির অভিক্ষা বলা হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর হবে, যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ লেখো। উত্তর হবে, শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির প্রয়োগের মাধ্যমে শিশুর কু অভ্যাস দূর করা যায় এবং সু অভ্যাস গঠন করা যায়। শিশু বিভিন্ন শব্দ ও শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে। পরের প্রশ্ন, অপানুবর্তন কি? উত্তর হবে, অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের অর্থাৎ ঘণ্টাধ্বনি পরই যদি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্য উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একেই অপানুবর্তন বলে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে? উত্তর হবে, প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? উত্তর হবে, মনোবিদ স্কিনারের মতে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বা রেসপন্ডেন্ট বলা হয়। বাকি প্রশ্নগুলো দেখব, তার আগে বলি যে সকল ছাত্রছাত্রী এটা ভাবছো যে এই সকল এসকিউ টাইপ প্রশ্ন পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে সমস্ত এসকিউ টাইপ প্রশ্ন কমন পেয়ে যাবে, তাদেরকে বলে রাখি এমনটা কিন্তু সাধারণত হয় না। কেননা তোমরা লক্ষ্য করবে তোমাদের বইতে হাজারো এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, তার মধ্যে কোন প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটা সাধারণত বলা যায় না। তাই এসকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না। তবুও আমরা চেষ্টা করেছি, তোমরা অনেকেই চেয়েছিলে যে এমসিকিউ ও এসকিউ টাইপ প্রশ্নের সাজেশন দেওয়ার জন্য, তাই আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি উত্তর সহ। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর শেয়ার করেছি,
পাশাপাশি বড় প্রশ্নের সাজেশন ভিডিও শেয়ার করেছি। সেই ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নাও। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশানেও আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এই এসকিউ টাইপ প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে আশা করব এর মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেলেও পেতে পারো। এই বুঝতে পারছো প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখবে। এরপর 15 নম্বর প্রশ্ন, অপারেন্ট বলতে কি বোঝো? উত্তর হবে যেসব প্রক্রিয়ায় নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট বা অপারেন্ট জাতীয় আচরণ। এরপর 16 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখনের প্রবক্তা কে? উত্তর হবে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল তত্ত্বের প্রবক্তা আমেরিকার বিশিষ্ট মনোবিদ এডওয়ার্ড লি থর্নডাইক। এরপর 17 নম্বর প্রশ্ন, টাইম কার্ভ কি? উত্তর হবে থর্নডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে নেমে আসে, একেই বলা হয় টাইম কার্ভ। এরপর 18 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? উত্তর হবে গেস্টাল্টবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয়, একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। এরপর 19 নম্বর প্রশ্ন, পজল বক্স কি? উত্তর হবে মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পজল বক্স। এরপর 20 নম্বর প্রশ্ন, একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও। উত্তর হবে সময়, বয়স ইত্যাদি হলো অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। উত্তর হবে বিচ্ছিন্ন চল ছাত্র সংখ্যা, অবিচ্ছিন্ন চল ছাত্রের উচ্চতা, ওজন ইত্যাদি। নেক্সট, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? উত্তর হবে সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড়। এর পরের প্রশ্ন, কল্পিত গড় কি? উত্তর হবে অবিন্যস্ত স্কুলগুচ্ছ যখন বৃহৎ আয়তনের হয়, হঠাৎ যখন কোনো বন্টনে স্কোরের সংখ্যা অনেক হয় তখন স্কোরগুলির মধ্যে এটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয়। এরপর 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারার মূল বক্তব্য কি? উত্তর হবে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকারী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। এরপর 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারাতে কি উল্লেখ আছে? উত্তর হবে ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার 26 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। 28 নম্বর প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ইউজিসি এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ইউজিসি এর পূর্ণ রূপ হলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। 31 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে? উত্তর হবে 4 বছর। এরপর 32 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো। প্রথম হলো প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলা এবং দ্বিতীয় যুব সমাজের চরিত্র গঠন। এরপর 33 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয়? উত্তর হবে মুদালিয়ার কমিশন বহুমুখী বিদ্যালয় স্থাপনের পরামর্শ দিয়েছিল। এই যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, CABE এর পুরো নাম কি? উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 35 নম্বর প্রশ্ন, 1946 থেকে 66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর DS কোঠারি।
পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? উত্তর হবে 692 পৃষ্ঠার। কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোটি প্রস্তাব করে? উত্তর হবে কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল ভাষাবোধের বিকাশ। পরের প্রশ্ন, স্কুলগুচ্ছ বা জোট কি? উত্তর হবে কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয়। পরের প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কি? উত্তর হবে যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয়। বাকি প্রশ্নগুলো বলবো তার আগে একটা কথা, যে সকল ছাত্রছাত্রী এডুকেশন পরীক্ষার আগে 4 ও 8 মার্কের বড় প্রশ্ন নিয়ে একটু চিন্তিত তাদেরকে বলি, ইতিমধ্যে আমরা 4 ও 8 মার্কের বড় প্রশ্নের একটি লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে আশা রাখবো তুমি পরীক্ষাতে খুব ভালো একটা মার্কস তুলতে পারবে। কাজেই এখনও পর্যন্ত যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নাও। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এরপর 41 নম্বর প্রশ্ন, ITI এর পুরো নাম লেখো। উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরের প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? উত্তর হবে বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। নেক্সট, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? উত্তর হবে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে আমরা বুঝি যে প্রাথমিক শিক্ষা স্তরে শিশু ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করে বিদ্যালয় ছেড়ে দেয়, একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয়। 44 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অর্থের অভাব। এরপর 45 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কি? উত্তর হবে মাধ্যমিক শিক্ষার সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বলা হয়। এরপর 46 নম্বর প্রশ্ন, স্বশাসিত কলেজ কাকে বলে? উত্তর হবে যে সকল কলেজ পাঠ্যক্রম প্রণয়ন করা, পরীক্ষা নেওয়া, সার্টিফিকেট প্রদান করা প্রভৃতি সকল কাজের জন্য কারোর উপর নির্ভর না করে নিজেরা করে তাদের বলা হয় স্বশাসিত কলেজ। নেক্সট, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর হবে 1990 খ্রিস্টাব্দে। এরপর 48 নম্বর প্রশ্ন, ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ বলতে কি বোঝো? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে ডিগ্রি ও জীবিকা উভয়ের উদ্দেশ্য পৃথক, তাই জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন রাখা দরকার। একজনের কোন বিষয়ে কতটা জ্ঞান তা ডিগ্রি দেখে বলা সম্ভব নয়। চাকরিতে নিয়োগকর্তারা প্রয়োজন মতো পরীক্ষার ব্যবস্থা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবে যাতে কাজের সুযোগ বাড়ে। পরের প্রশ্ন, জনার্দন কমিটি কবে গঠিত হয়? উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। এরপর 50 নম্বর প্রশ্ন, দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। উত্তর হবে দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার দুটি অন্যতম সমস্যা হলো অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষার্থীদের হীনমান্যতা। এরপর 51 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কি? উত্তর হবে ব্রেইল হলো একটি স্পর্শভিত্তিক গঠন পদ্ধতি। এটি একটি আয়তাকার প্লেটের মতো 2 সারি বিশিষ্ট এক বিশেষ উপকরণ। প্রতিটি কোষ 6টি ডট নিয়ে গঠিত। ডটগুলিতে স্টাইলাস দিয়ে চাপ দিলে আয়তাকার প্লেটের তলায় রাখা কাগজ গর্ত হয়ে উঁচু উঁচু বিন্দু পাওয়া যায়। এই উঁচু বিন্দুগুলি স্পর্শ করে ব্রেইল বই পড়া হয়। এরপর 52 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে মূক ও বধির শিশুদের সামাজিক বিকাশের উন্নতি সাধন হলো এদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে অপচয় এবং দ্বিতীয় অনুন্নয়ন। এরপর 54 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ 1949 খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন। বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো। উত্তর হবে উপযুক্ত শিক্ষকের অভাব এবং সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। এরপর 56 নম্বর প্রশ্ন, সার্বজনীন শিক্ষা কাকে বলে? উত্তর হবে জাতি, ধর্ম, বর্ণ, দরিদ্র, ধনী, স্ত্রী, পুরুষ, স্বাভাবিক ব্যতিক্রম নির্বিশেষে সকল ব্যক্তির নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকেই বলা হয় সার্বজনীন শিক্ষা। এরপর পরের প্রশ্ন, জ্ঞানার্জনের জন্য শিক্ষা কাকে বলে? উত্তর হবে ব্যবহারিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সংযোজন সাধনের
প্রক্রিয়াই হলো জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। নেক্সট প্রশ্ন, ট্রেজার উইদিন কথাটির অর্থ কী? উত্তর হবে ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। টেলর কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে অন্তর্নিহিত সম্পদ বা ট্রেজার উইদিন বলে উল্লেখ করা হয়েছে। এরপর 59 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। উত্তর হবে প্রথম, শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা এবং দ্বিতীয়, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করা। নেক্সট, আইসিটি এর পুরো কথাটি লেখো। উত্তর হবে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপর 61 নম্বর প্রশ্ন, ই লার্নিং কী? উত্তর হবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। এই ছিল এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা 61টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।